রিকা শুনতে পাচ্ছ? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনিশা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আনিশা? আজকে কে খবর দিল আনিশাকে? স্যার ভালো। হ্যাঁ, আনিশা কালকে ক্লাস করে নাই কেন? নেট অফ ছিল। তাই? এটা কি অজুহাত না আসলে ঘটনা সত্য? না না অজুহাত না। অজুহাত না, তাহলে আনিশা ভালো হয়ে গেছে, আর আগের মতো নাই। অনেক ভালো। অনেক ভালো, গুড। আর কি অবস্থা আমাদের বাকি বাকি সদস্যরা কোথায়? ছেলেরা তো একটাও নাই। হ্যাঁ, আমাদের বাংলার দামাল ছেলেরা তো একটাও দেখা যাচ্ছে না। তাইলে আমরা আজকে ব্যবসায়ী উদ্যোগ ক্লাস শুরু করব নাকি আনিশা? তাহলে দেখো, ব্যবসায়ী উদ্যোগে আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ ক্লাসে। আজকে সবাইকে স্বাগতম। সালসাবিন ফারিন, সালসাবিন ফারিন কেমন আছে? ফারিনকে তো অনেকদিন পর দেখলাম। ফারিন কি আমাকে শুনতে পাচ্ছ? ফারিন, ফারিন কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে দেখো, ব্যবসা উদ্যোগ প্রথম অধ্যায়, লেকচার 1, পাঠ পরিচিতি 1। প্রথম অধ্যায়ের লেকচার 1-এ আমাদের এখনকার পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, তাহলে দেখো, ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের ধারণা তো এটা আমরা বেশ কয়েকবার পড়েছি। আমাদের নিশ্চয়ই ব্যবসায়ের ধারণা আছে নাকি? আমাদের সবার মোটামুটি কম বেশি ব্যবসায়ের ধারণা আছে নাকি? জি আনিশা, স্যার। আনিশা একটু ব্যবসায়ের ধারণা দাও আমাদেরকে। ইয়েস স্যার, শুনতে নেট ডিস্টার্ব করতেছে তাই। ভাই, পরিষ্কার করে শোনা যাচ্ছে না? আর একটু কানেক্টিংও হইতে পারতেছে না এখনো। পরীক্ষা আসতেছে আর মেয়েরা সবাই ভালো হয়ে গেছে। মুশফিকা, আনিশা, সালসাবিন, ফারিন। এখন ফাতেমা কোথায়? ফাতেমার কি অবস্থা? স্যার ওকে তো কালকে কল দিছিলাম কিন্তু ওর ফোন বন্ধ আসতেছিল। কি ভালো আছে নাকি কোনো সমস্যা হয়েছে? খবরাখবর নিবে, একজন আরেকজনের খবর রাখবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে। ওকে, তাহলে ব্যবসায়ের ধারণা। সাদিয়া, সাদিয়া বলতে পারবা ব্যবসায়ের ধারণা সম্পর্কে কিছু বলতে পারবা? স্যার কি? বলো। ওই ব্যবসায়ের ধারণা, ব্যবসা বলতে মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়
অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে কি বুঝি আমরা? অর্থনৈতিক বলতে অর্থ সংশ্লিষ্ট, টাকা পয়সা সংশ্লিষ্ট কর্মকাণ্ডগুলোকে মূলত কি বলা হয়? অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় তখন সেটিকে ব্যবসায় বলা হয়। তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কিছু জিনিসপত্র ক্রয় বিক্রয় করছে। এরপর হচ্ছে ওই যে বন্দরে যেগুলো আমরা দেখি বিভিন্ন ধরনের কন্টেইনার আনা নেওয়া করা হয়। তারপর হচ্ছে এখানে একটা পিস্তল দেখা যাচ্ছে, পিস্তল। তারপরে এগুলো হচ্ছে ডলার। তারপরে এগুলো কি নেশা জাতীয় দ্রব্য মনে হয়। ঠিক আছে, তাহলে এখানে বোঝানোর চেষ্টা করেছে ব্যবসাটা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ড হবে, তবে সেটা অবৈধ কোনো কিছু হবে না। ব্যবসা হতে হলে অবশ্যই সেটা কি হতে হবে? বৈধ হতে হবে। ঠিক আছে, ব্যবসা হতে হলে কি হবে? ব্যবসায় অবশ্যই কি হবে? আইনগতভাবে বৈধ, বৈধ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? ওয়ালিদ, স্যার। ব্যবসা অবশ্যই আইনগতভাবে বৈধ হবে। অবৈধ কোনো কিছু ক্রয় বিক্রয় করলে সেটা ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে না বা ব্যবসায়ে লিপিবদ্ধ হবে না। বুঝতে পেরেছো কিনা? ব্যবসা হতে হলে সেটা অবশ্যই দেশের বিদ্যমান যে আইন রয়েছে সে আইন অনুযায়ী বা আইনের অধীনে বৈধ বৈধ পণ্যের হতে হবে। দেখো তাহলে এখানে কি বলেছে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে, তাহলে কিসের উদ্দেশ্য থাকতে হবে? মুনাফা অর্জন করার। অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় বা সংগঠিত হয় সেগুলোকেই ব্যবসা বলে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যবসা হবে সেটা কিন্তু নয়, যদি ব্যবসায় নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য না থাকে। ব্যবসায়ের কিছু নির্দিষ্ট কি আছে? বৈশিষ্ট্য আছে। এক্ষেত্রে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো হলো মুনাফা অর্জনের উদ্দেশ্য। প্রথমটা কি? ব্যবসা হতে হলে অবশ্যই সেটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে হতে হবে। কিসের উদ্দেশ্যে হতে হবে? অডিওটা। নাম্বার বৈশিষ্ট্য কি? তাহলে ব্যবসায়ের 1 নম্বর প্রধান বৈশিষ্ট্য কি? তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ নাকি? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে ব্যবসা কোনো একটি কর্মকাণ্ডকে আমরা ব্যবসা হিসেবে আখ্যায়িত করতে হলে সেটাকে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হতে হবে। অর্থাৎ মুনাফা অর্জনের সাথে, মুনাফা অর্জনের উদ্দেশ্যের সাথে মিলে না এমন কোনো কাজকে আমরা ব্যবসা বলতে পারবো না বা ব্যবসা হিসেবে কি স্বীকার করব না। বুঝছো কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছো? এর পাশাপাশি দেশের আইন দ্বারা বৈধ এবং সঠিক উপায়ে পরিচালিত হবে। শুধুমাত্র মুনাফা অর্জনের উদ্দেশ্য হলে হবে না। যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্যে অনেকে এই বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র বিক্রয় করে, তারপরে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করে। হ্যাঁ, এই কাজগুলো কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে থাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই কাজগুলো করলে কি সেগুলো ব্যবসা হবে? অবশ্যই সেগুলো ব্যবসা হবে না। ব্যবসা হতে হলে সেটা অবশ্যই কি হতে হবে? কি দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের অধীনে বৈধ কোনো পণ্যের ব্যবসা হতে হবে। অবৈধ কোনো পণ্যের ব্যবসা আইনত স্বীকৃত হবে না। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। তাহলে দেখো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? তোমরা নিশ্চয়ই পড়েছ, বেশ কয়েকবার করা হয়েছে।
সালসাবিন ফারিন এখনো কানেক্টেড? স্যার বলো। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার, আমি বলতে চাচ্ছি যে এই যে উন্নত দেশগুলো যেমন মানে চীন, জাপান, আমেরিকা রাশিয়া এরা আমেরিকা, রাশিয়া, হ্যাঁ। আমেরিকা রাশিয়া এরা এরা যে মানে বিভিন্ন দেশে যে অস্ত্র শস্ত্র রপ্তানি করে, বিভিন্ন দেশে অস্ত্রগুলা ইয়া করে বিক্রি করে, তো স্যার ওগুলাও কি বৈধ নাকি অবৈধ? যেমন ধরো এই অস্ত্র অস্ত্র বিক্রয়, বাংলাদেশে অস্ত্র বিক্রয় করে না? পারমাণবিক বোমা মিসাইল এগুলা। বাংলাদেশে অস্ত্র বিক্রয় হয় কিনা বলো? বাংলাদেশে বাংলাদেশে হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশ তো অস্ত্র ক্রয় করে। ক্রয় করে বিক্রি করে না? তুমি ওই আন্দরকিল্লা যা, সেটা যদি কখনো আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল যাও, তার অপোজিটে দেখবে অনেকগুলো অস্ত্রের দোকান আছে, বুঝছো কিনা? হ্যাঁ, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের ওদিকে গেছো কখনো? না স্যার। ওইদিকে দেখবে গেছিলাম। অনেকগুলো অস্ত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান আছে। তো অবৈধ কখন? যেটা সরকারের অনুমতি না নিয়ে করলে, যেমন বিভিন্ন দেশে মদ বিক্রয় করে না, যেমন ওই বড় ইয়েস বড় স্যার। হোটেল রেস্টুরেন্ট গুলোতে মদ বিক্রয় করে, সেটা হচ্ছে সরকারের পারমিশন নিয়ে করে, অর্থাৎ সরকারের অনুমতি নিয়ে করে। তুমি যখন অনুমতি নিয়ে করবে তখন সেটা বৈধ। আর যদি তুমি সরকারের কোন ধরনের অনুমতি না নিয়ে কাজ করো, সেটা হচ্ছে অবৈধ। হ্যাঁ যেমন তুমি যদি রাস্তার মাঝখানে ভ্যানে করে কতগুলো পণ্য বিক্রি করে না, হ্যাঁ স্যার। ওই যে এই আলু, পটল, সবজি, মাছ বিক্রি করে না রাস্তার পাশে, ইয়েস স্যার। এগুলো কিন্তু বৈধ না, এগুলো অবৈধ। অথচ আলু কি কোনো মানুষের শরীরের জন্য কোনো খারাপ কিছু? তাহলে আলু বিক্রয় অবৈধ হবে কেন? অর্থাৎ এটা হচ্ছে যে তারা যথাযথ কর্তৃপক্ষের পারমিশন না নিয়ে ভুল জায়গায় বিক্রি হ্যাঁ করছে, তাই এটা কি অবৈধ, বুঝতে পেরেছি কিনা? তো কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র বিক্রয় করে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশ অনুমতি সাপেক্ষে। হ্যাঁ, দেশের হ্যাঁ সরকার যখন অনুমতির মধ্যে, নিয়ম কানুনের মধ্যে হ্যাঁ ক্রয় বিক্রয় করে, তখন সেটা হচ্ছে বৈধ। আর যদি এরকম নিয়ম কানুন না মেনে, নিয়ম কানুনের তোয়াক্কা না করে করা হয়, তখন সেটা হচ্ছে অবৈধ, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ওই যারা চীন জাপান বিক্রি করে, এরা হচ্ছে যে দেশের সরকারের মাধ্যমে, আর প্রতিটা দেশের সরকার অস্ত্র ক্রয় করে, যে উন্নতি আরো অস্ত্র ক্রয় করার কিন্তু কোনো ইয়া নেই, এই বৈধতা নেই। এক দেশ আরেক দেশের নিকট থেকে দেশের সরকার কি করবে, এই অস্ত্র ক্রয় বিক্রয় কাজ শুরু করবে, বুঝছো কিনা? তাহলে দেখো, প্রাচীন কাল থেকে পর্যায়ক্রমে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে, যার ফলে শুরু হয় কৃষি শিকার, খাদ্যশস্য উৎপাদন, পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। দ্রব্য বিনিময়ের স্থানে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্যের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের এর ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক এর তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়। এক্ষেত্রে প্রত্যেক পর্যায়ের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে ব্যবসায়ের যে ক্রমবিকাশের ধারা রয়েছে, সেই ধারাটাকে তিনটা পর্যায়ে, তিনটা ক্রম পর্যায়ে ভাগ করা যায়, বুঝছো কিনা? ব্যবসায়ের যে ক্রমবিকাশের যে ধারা রয়েছে, সেই ধারাকে তিনটি পর্যায় বা তিনটি সেক্টরে ভাগ করা যায়। সেগুলো কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং কি আধুনিক যুগ। প্রাচীন যুগে মানুষ কি করতো? একদম প্রাচীন যুগে মানুষ কি করতো? প্রাচীনকালে মানুষ আলাদা বসবাস করত, তারা বন জঙ্গলে ঘুরে বেড়াতো, তারা পাহাড়ের গুহায় বসবাস করত, তারা বেঁচে থাকার জন্য পশু শিকার করত, ফলমূল সংগ্রহ করত, বুঝতে পেরেছো কিনা? তাহলে দেখো,
ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। তাহলে প্রাচীন যুগের কিছু বৈশিষ্ট্য আছে, মধ্যযুগের কিছু বৈশিষ্ট্য আছে এবং আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য আছে। এইগুলো আমরা ভালোভাবে পারি কিনা বলি? আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য বলো তো দেখি, মনে আছে কিনা? ব্যবসায়ের আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য বলো দেখি। বলো, ব্যবসায়ের আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য বলো। ওই বলো না কেন? শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব। তারপরে হচ্ছে কি কম্পিউটার ব্যবহার, তারপরে হচ্ছে যে এটিএম মেশিন প্রচলন, তারপরে হচ্ছে কি তথ্য প্রযুক্তির ব্যবহার। এগুলো হচ্ছে ব্যবসায়ের আধুনিক যুগের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে দেখো ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। তাহলে ব্যবসায়ের আওতা এবং প্রকারভেদকে তিনটি ভাগে ভাগ করেছে আবার। দেখো এই ব্যবসায়ের ক্রমবিকাশের যুক্ত 3 ধরনের, আর ব্যবসায়ের আওতা ও প্রকারভেদটাও 3 ধরনের। বুঝতে পেরেছো কিনা? ব্যবসায়ের আওতা এবং প্রকারভেদ। তাহলে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। দেখো ব্যবসার আওতা প্রকারভেদের মধ্যে প্রথমে আছে আধুনিক ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। শিল্প, 1 নম্বর হচ্ছে কি শিল্প। শিল্প কি? শিল্প কি কেউ বলতে পারবে? মনে আছে কারো? শিল্প কাকে বলে বলতে পারবে কেউ? কথা বলো না। শিল্প কাকে বলে? ওই শিল্প কাকে বলে বলছো? শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে, প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের সম্পদগুলো আহরণ করে সেগুলোকে মানুষের ব্যবহার উপযোগী করতে পরিণত করা। অর্থাৎ মানুষ যাতে ব্যবহার করতে পারে এমন বিভিন্ন ধরনের পণ্যগুলো তৈরি করাই হচ্ছে মূলত শিল্প। বুঝতে পেরেছো কিনা? এরপর হচ্ছে কি বাণিজ্য। বাণিজ্য হচ্ছে পণ্যের সরবরাহকারী বা পণ্যের বন্টনকারী একটা সংস্থা। শিল্পের মাধ্যমে যে পণ্যগুলো উৎপাদন হবে বা উৎপাদিত হবে, শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যগুলোকে ব্যবহারকারী বা ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মূলত বাণিজ্য। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়, যেমন শর্তগত, স্থানগত, কালগত, সময়গত। তুফান তো বলো, তুফান তুফান কি বলবো? আনিশা বুঝিনি তোমার কথাটা। আর ক্লাস করাবেন? তুফান তো আসছে। তুফান আসবে যে? ওই আনিশার কথাটা বুঝলাম না তো। আনিশা, ওই কথা বলো। তাহলে বাণিজ্যের কাজ হচ্ছে কি? বলছি আর ক্লাস করাবেন? তুফান তো আসতেছে। তুফান আসলে কি, আমিও যেখানে বসে আছি তুফান এখানে আসার চান্স খুবই কম, পসিবিলিটি খুবই কম।
তোমরাও সবাই তো আশা করি বাসায়, কেউ তো বাইরে নেই, সবাই বাসায় না? কেউ কি বাসার বাইরে আছো? কেউ যদি বাসার বাইরে না থাকো তাহলে তো আমাদের সাথে তুফানের কোনো সম্পর্ক নেই বা কোনো ধরনের সমস্যা নেই। তুফানের গতিতে আসবে, আমরা আমাদের গতিতে পড়ালেখা করব। ঠিক আছে? তাহলে বাণিজ্যের কাজ হচ্ছে কি, শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রীগুলো প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া। অর্থাৎ যারা পণ্য প্রকৃত অর্থে ব্যবহার করবে তাদের কাছে পণ্যটা পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের কর্মকাণ্ডগুলো সম্পাদিত হয় মূলত সেগুলোকেই বাণিজ্য বলা হয়। এই বাণিজ্যের অনেকগুলো কাজ আছে। বাণিজ্যের কি আছে? বাণিজ্যের কতগুলো কাজ রয়েছে। ঠিক আছে? বাণিজ্যের কাজগুলো কি কি? ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, অর্থ সংস্থান, পণ্য বাজার বিশ্লেষণ, ভোক্তা বিশ্লেষণ, বিজ্ঞাপন ইত্যাদি হচ্ছে বাণিজ্যের কাজ। অর্থাৎ কোনো একটা পণ্য যখন শিল্পের মাধ্যমে তৈরি হয় বা উৎপাদিত হয় সেই পণ্যটাকে সহজে ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য এই কার্যাবলীগুলো কাজ করে। এই বাণিজ্যের কার্যাবলীগুলোর মাধ্যমে 6 ধরনের উপযোগ সৃষ্টি হয়। কয় ধরনের উপযোগ? 6 ধরনের উপযোগ সৃষ্টি হয়। বুঝতে পেরেছো কিনা? সেগুলো হচ্ছে কি? শর্তগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, তারপরে হচ্ছে কি অর্থগত উপযোগ, তারপরে তথ্যগত উপযোগ এবং সর্বশেষ হচ্ছে কি বলো? ওই কথা বলো না। 6 ধরনের উপযোগ কি কি? ওই বলছো? সাদিয়া বলো। বাণিজ্যের মাধ্যমে যে 6 ধরনের উপযোগ সৃষ্টি হয় সেগুলো বলো। শর্তগত, সময়গত, স্থানগত, অর্থগত, তারপরে হচ্ছে তথ্য সংক্রান্ত উপযোগ। লাস্ট কি বলো দেখি, আরেকটা কি? কথা বলো না, ওয়ালিদ বলো একটা। জি স্যার। বাণিজ্যের মাধ্যমে যে 6 ধরনের উপযোগ সৃষ্টি হয় তার মধ্যে যে একটা উপযোগ কম বলেছি আমি, সেটা কি বলো? ওই বলেছো। আরেকটা হচ্ছে ঝুঁকি সংক্রান্ত বাধা বা ঝুঁকিগত উপযোগ। ঠিক আছে? শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। আবার এক হচ্ছে প্রজনন শিল্প। দেখো, এই যে মুরগির বাচ্চা থেকে মুরগি হয়, ছোট গাছের চারা থেকে বড় ধরনের গাছ হয়, অর্থাৎ নতুন ধরনের প্রজাতি সৃষ্টি করা হলে তখন সেটাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? বনি সাইদ। স্যার বনি সাইদ বলতেছি। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাওয়ার মুহূর্তে তুমি আসছো ক্লাস না স্যার করার একটু জন্য। স্যার নামাজটা পড়ে আসছি স্যার। আমি হ্যাঁ। বাংলা সেকেন্ড পেপার ক্লাস করার জন্য 72 ঘন্টা বসেছিলাম স্যার, ক্লাস চল নাই। ও নামাজ আচ্ছা, পড়া শেষের এটা জন্য স্যার। অনিবার্য কারণবশত স্যারে আজকের ক্লাসটা নিতে পারে নাই। আগামী দিন থেকে যথাসময়ে ক্লাস নিবে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা পড়ছিলাম শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রজনন শিল্প, 2 নাম্বার হচ্ছে নিষ্কাশন। দেখো নিষ্কাশন, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিতে বিভিন্ন খনির গভীরে গিয়ে বিভিন্ন ধরনের খনিজ সম্পদগুলো নিষ্কাশিত করে তুলে আনা হয়। অর্থাৎ কয়লার খনি, গ্যাস খনি, তারপর হচ্ছে স্বর্ণের খনি, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের এই তেল। হ্যাঁ, এই যেমন সৌদি আরবের বিভিন্ন ধরনের তেলের খনি রয়েছে না?
বুঝছো কিনা? তারপরে হচ্ছে কি 3 নাম্বার নির্মাণ শিল্প, 4 নাম্বার উৎপাদন শিল্প, 5 নাম্বার হচ্ছে সেবা শিল্প। নির্মাণ শিল্প বিল্ডিং, দালান, ইমারত ইত্যাদি নির্মাণ করা হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্গত বা অন্তর্ভুক্ত। আর উৎপাদন শিল্প, উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করা। আর সেবা শিল্প হচ্ছে এখানে কোনো পণ্য দেওয়া হয় না, এখানে শুধুমাত্র সেবা দেওয়া হয়। উকিল, ডাক্তার, নার্স, হাসপাতাল ইত্যাদিগুলো হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান। দেখো, ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো এবং শিল্পের উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। অর্থাৎ ব্যবসায় বা শিল্পের জন্য যে ব্যবহৃত কাঁচামাল প্রয়োজন সেগুলো উৎপাদনের নিকট পৌঁছানো এবং শিল্পের উৎপাদিত পণ্য অর্থাৎ শিল্পক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যগুলো ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে মূলত বাণিজ্য বলা হয়। বুঝতে পেরেছো কিনা? এখন দেখো, প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনে নিয়োজিত পেশাজীবীরা বিভিন্ন রকম সেবা অর্থের বিনিময়ে প্রদান করে। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের পেশাজীবী দেখি, যেমন ডাক্তার তার ক্লিনিকের মাধ্যমে আমাদেরকে স্বাস্থ্যগত সেবা দেয়। তারপরে হচ্ছে যে উকিল আইনগত সেবা দেয়। তারপরে হচ্ছে যে আমাদেরকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট ফার্মের সেবা দেয়। প্রকৌশলীরা আমাদের বিল্ডিং নির্মাণের নকশা প্রণয়ন করে দেয়। অর্থাৎ আমরা এই ধরনের বিভিন্ন রকম পেশাজীবীদের নিকট থেকে কি করতে পারি? অর্থের বিনিময়ে সেবা গ্রহণ করতে পারি। কিসের বিনিময়ে? বনি, জি স্যার বলেন। আমরা বিভিন্ন পেশাজীবীদের নিকট থেকে কিসের বিনিময়ে সেবা গ্রহণ করি? আমরা বিভিন্ন পেশাজীবী চিনো? একটু আরেকবার বলবেন স্যার, আরেকবার বলবেন একটু। বিভিন্ন ধরনের পেশাজীবী যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা কিসের বিনিময়ে অর্থ এই সেবা গ্রহণ করে থাকি বলো? অর্থ সেবা। অর্থের বিনিময়ে। আমরা ডাক্তারকে যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে আমরা কিভাবে সেবা পাই? ফ্রিতে? জি না স্যার, অর্থের বিনিময়ে। অর্থের বিনিময়ে। আমরা যদি কখনো আইনগত সমস্যায় পড়ি, উকিলের যে সহায়তার প্রয়োজন হয় সেটাকে আমরা ফ্রিতে দিতে পারি নাকি উকিলকে আমাদের টাকা দিতে হয়? স্যার উজিকে টাকা দিতে হয়। টাকা দিতে হয়। অর্থাৎ অর্থের বিনিময়ে আমরা সেবাগুলো গ্রহণ করি। অর্থ ছাড়া সেবাগুলো গ্রহণ করা সম্ভব হয় না বা যাবে না। পাওয়া যায় না। ঠিক আছে? একইভাবে প্রকৌশলী যারা আছে বিল্ডিং দালানের নকশা করে, তাদের কাছ থেকেও আমরা কি করি? অর্থের বিনিময়ে সেবা পেয়ে থাকি। তাই এগুলো হচ্ছে সবগুলো কি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছো? জি স্যার। শ্রেণীর কাজ দেখো, ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি? 3 ভাগে। ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যাচ্ছে। এক হচ্ছে শিল্প, 2 হচ্ছে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা। ঠিক আছে? 2 নাম্বার প্রশ্ন, 3টি প্রজনন শিল্পের নাম লেখো। 3টি প্রজনন শিল্পের নাম হচ্ছে 1 হ্যাচারি, 2 নার্সারি, 3 নার্সারি। পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম কি বলতো? স্যার মুরগির ফার্ম। ওই যে হ্যাঁ, মুরগি যেগুলো পোল্ট্রি মুরগি আমরা বলি না, সেই মুরগিগুলো লালন পালন করার জন্য সেটাকে মূলত পোল্ট্রি ফার্ম বলা হয়। 3টি নিষ্কাশন শিল্পের নাম বলো। তাহলে 3টি নিষ্কাশন শিল্প হচ্ছে কি? জলজ সম্পদ, যেমন পানির নিচ থেকে বিভিন্ন ধরনের সম্পদ আহরণ করা হলে সেটাকে জলজ সম্পদ বলা হয়। মাছ ধরা এবং পশু পাখি সংগ্রহ। ঠিক আছে? পশু পাখি বিভিন্ন ধরনের শৌখিন পশু পাখি পালন করে না অনেকে, তাহলে এটা কি হবে? নিষ্কাশন শিল্প হবে। 3টি নির্মাণ শিল্পের নাম। তাহলে 3টা নির্মাণ শিল্পের নাম কি কি? রেলপথ নির্মাণ, সেতু নির্মাণ, বাঁধ নির্মাণ। ঠিক আছে? রেলপথ নির্মাণ, সেতু নির্মাণ এবং বাঁধ নির্মাণ হচ্ছে কি 3টি নির্মাণ শিল্প।
বস্ত্র শিল্প, স্পিনিং মিল ও পাট শিল্প কোন ধরনের শিল্প? এগুলো হচ্ছে উৎপাদন শিল্প। ঠিক আছে, এগুলো কোন ধরনের শিল্প? উৎপাদন শিল্প। উৎপাদন, অর্থাৎ বস্ত্র মানে কাপড় উৎপাদন করা। বস্ত্র মানে কি উৎপাদন করা? কাপড় উৎপাদন করা। কাপড় উৎপাদন করা। ঠিক আছে, জি স্যার। বস্ত্র শিল্প, স্পিনিং মিল, পাট কোন ধরনের শিল্প? এগুলো সব হচ্ছে কি উৎপাদন শিল্প। বুঝতে পেরেছো কিনা? শিল্প। জি স্যার। এরপর হচ্ছে সেবামূলক কয়েকটি শিল্পের নাম বলো। সেবামূলক অর্থাৎ যেগুলোর মাধ্যমে কোনো পণ্য বিক্রয় করা হয় না, শুধুমাত্র কি দেওয়া হয়? বিভিন্ন ধরনের সেবা সেবা দেওয়া প্রদান হয়। করা হয়। ঠিক আছে, এই সেবামূলক কয়েকটি জি স্যার। শিল্পের মধ্যে হচ্ছে কি টেলিফোন, বিদ্যুৎ এবং হাসপাতাল। টেলিফোন আমাদেরকে সেবা দেয়, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে আমরা দূর দূরান্তে একজন আরেকজনের সাথে কথা বলতে পারি। এই যে আমরা এই কিছুদিন আগে জুমে ক্লাস নিয়েছিলাম, সেটাও কি মোবাইল ফোনের মাধ্যমে এই ক্লাস নেওয়াটা আমাদের সম্ভবপর হয়েছে। জুম যদি জুম অ্যাপসটা না থাকতো, তাহলে কি আমরা এই ক্লাস নেওয়ার বিষয়টা কি খুব সহজে করতে পারতাম? না স্যার। বা আমাদের যদি মোবাইল না থাকে, এই যে আমরা ক্লাস করার বিষয়টা করতে পারতাম? তাহলে এগুলো হচ্ছে আমাদেরকে এই মোবাইল কোম্পানি কর্তৃক প্রদত্ত সেবা। ঠিক আছে, একইভাবে বিদ্যুৎ, এই যে এখন আমি তোমাদের সাথে কথা বলতেছি কিসের এটা সাহায্যে? স্যার সেবা কেমন করা হবে স্যার? এটা স্যার সেবা কেমন করা হবে? এটা তো স্যার অর্থ দিতে হচ্ছে না হ্যাঁ, স্যার? মোবাইলটা কেনার জন্য তো টাকা দিতে হচ্ছে, এটা ওই সেবার তো মধ্যে পড়ে। তুমি মোবাইল সেবাটা নিচ্ছ আর কি, টাকা দিয়ে তুমি কি নিচ্ছ? মোবাইল। সেবাটা নিচ্ছ। যেমন তুমি যে এমবি কিনেছো, এই যে মোবাইল ব্যবহার করার জন্য যে এমবি নিয়েছো, সেই এমবিটা জি স্যার। কি তোমাকে কোনো পণ্য দিয়েছে নাকি এটা একটা সেবা? ব্যবহার করার সেবা সেবা। অনুমতি দিয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার জন্য সেবা শিল্প। প্রজনন শিল্প কাকে বলে? তাহলে প্রজনন শিল্প হচ্ছে যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা ব্যবহার ও উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে প্রজনন শিল্প। ঠিক আছে, শিল্পকে কয় ভাগে ভাগ করেছে? শিল্পকে 5 ভাগে ভাগ করা যায়। শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। 5 ভাগে। আনিশা, জি স্যার, শুনতে শুনতেছি। পাচ্ছ? এই অধ্যায়টা তো ভালো করে পারার কথা মনে হয় তোমাদের, নাকি? এটা বেশ কয়েকবার পড়া হয়েছে না? 9-এও পড়ছো, 10-এও পড়ছো, আবার এসএসসি স্পেশালিও বেশ কয়েকবার পড়ছো না? হ্যাঁ, জি স্যার। তাহলে তো এই অধ্যায়টা তো সমস্যা হওয়ার কথা না, এগুলো সব পারার কথা। বাণিজ্য বা ব্যবসা ক্ষেত্রে কত ধরনের প্রতিবন্ধকতা দূর করে? তাহলে 6 ধরনের প্রতিবন্ধকতা বা বাধা দূর করে। ঠিক আছে, বাণিজ্যকে আধুনিক কালে কি নামে অভিহিত করা হয়? বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসায় টু ব্যবসা নামে অভিহিত করা হয়। অভিহিত করা হয়। স্থানগত ও সময়গত প্রতিবন্ধকতা কিসের মাধ্যমে দূর হয়? স্থানগত এবং সময়গত প্রতিবন্ধকতা পরিবহন ও গুদামজাতকরণের মাধ্যমে দূর হয়। অর্থাৎ পরিবহনের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে আমাদের উৎপাদিত পণ্য সামগ্রীগুলো কি করতে পারি? আনা নেওয়া করতে পারি। ঠিক আছে, এবং গুদামজাতকরণ, এই যে আম, আমরা অনেকে রাজশাহী থেকে আম আনি না এখন একসাথে বেশি করে অনেকগুলো, সব কি একসাথে খেয়ে ফেলি আমরা, নাকি সেগুলোকে সংরক্ষণ করে রাখি ফ্রিজে রেখে? সংরক্ষণ করে খেয়ে আর কি। তাহলে সেটা হচ্ছে গুদামজাতকরণ ব্যবস্থা, অর্থাৎ ফ্রিজের ব্যবস্থাটা ছিল বলে আমরা আমগুলো রাখতে পারছি এবং ভবিষ্যতে পুনরায় ব্যবহার করতে পারছি। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে? বিজ্ঞাপন হচ্ছে তথ্যগত বাধা দূর করে বা প্রতিবন্ধকতা দূর করে। আমরা বিভিন্ন পণ্য সম্পর্কে যে ইনফরমেশনের প্রয়োজন বা যে তথ্যের প্রয়োজন, সেটা বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি, নাকি? বিজ্ঞাপন না থাকলে কি আমরা এই জিনিসগুলো জানতে পারতাম? কোন পণ্যের কিরকম ব্যবহার, কিরকম গুণাগুণ, দাম কিরকম? তাই বিজ্ঞাপন আমাদের তথ্যগত যে বাধা রয়েছে সেটা দূর করে। এরপর আমরা পড়ব কি?
ব্যবসায়ের গুরুত্ব, ব্যবসায়ের পরিবেশ। তাহলে দেখো ব্যবসায়ের গুরুত্ব আছে কিনা। এই যে আমাদের সমাজে যদি বিভিন্ন ধরনের ব্যবসায়ী না থাকতো, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পণ্য সেগুলো কি খুব সহজে পেতাম, না কঠিন কঠিন হয়ে যেত আমাদের জন্য? কঠিন হয়ে যেত স্যার। তাই ব্যবসায়ের গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমাদের সমাজে আমরা যারা বিভিন্ন ধরনের পণ্যের প্রয়োজন, সেই পণ্যগুলোর জন্য ব্যবসায়ের প্রয়োজন। আবার ব্যবসায়ের মাধ্যমে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয় না? অনেক লোক ব্যবসায়িক কর্মকাণ্ডে সাহায্য সহযোগিতা করার বিনিময়ে তারা অর্থ উপার্জন করতে পারে, ফলে তাদের পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। পরিবেশ, পরিবেশ হচ্ছে ব্যবসায়ের উন্নতি অবনতির জন্য যে বিষয়গুলো সরাসরি অবদান রাখে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখে, মূলত সেগুলোকে পরিবেশ বলা হয়। এক্ষেত্রে পরিবেশকে 6 ভাগে ভাগ করে। ব্যবসায়িক পরিবেশকে কয় ভাগে ভাগ করছে? 6 ভাগে। প্রাকৃতিক, নাম থেকেই বোঝা যায়। প্রাকৃতিক মানে হচ্ছে যেটা অটোমেটিক সৃষ্টিকর্তা কর্তৃক তৈরি, যেটাতে মানুষের কোনো হাত নেই, যেটার ফলে মানুষ কোনো কিছু পরিবর্তন করতে পারে না। যেমন নদী, নালা, মাঠ, ঘাট, পাহাড়, পর্বত প্রভৃতি হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, এবং এগুলো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাই এগুলো হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ, টাকা পয়সা, হ্যাঁ, মুদ্রা, ব্যাংক ইত্যাদি হচ্ছে ব্যবসার অর্থনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ, দেখো ব্যক্তি দেশের রাজনৈতিক অবস্থা, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নিয়ে ওই দেশের রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ হচ্ছে ধর্মীয় রীতিনীতি, সংস্কৃতি, হ্যাঁ, কালচার, কৃষ্টি, এগুলো সামাজিক পরিবেশের উপাদান। আইনগত পরিবেশ, কোনো একটি দেশের বিভিন্ন ধরনের আইন, বাণিজ্যিক আইন, অর্থনৈতিক আইন, আমদানি রপ্তানি আইন ইত্যাদি হচ্ছে আইনগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ, আমাদের বর্তমান বিশ্বে নানাবিধ প্রযুক্তির ব্যবহার করছি না আমরা? বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতির সাহায্যে আমরা খুব সহজে ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পাদন করতে পারি, তাই না? ঠিক আছে। তাই ব্যবসায়ের ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবেশটাও খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তাহলে শ্রেণীর কাজগুলো দেখো। সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কি? কোন স্থানে ব্যবসা স্থাপন উন্নতি নির্ভর করে কিসের উপর? কোন স্থানের সংস্কৃতির বিনিময় ঘটা পণ্যের দ্রব্যের আদান প্রদানের উপর। কোন স্থানের ব্যবসায় উন্নতি অবনতি নির্ভর করে সেখানকার পরিবেশের উপর। জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী, এগুলো সব হচ্ছে কি ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশের উপাদান। অর্থনৈতিক পরিবেশের উপাদান কি? অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং। জাতি, ধর্মীয় বিকাশ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য কোন পরিবেশের উপাদান? জাতি, ধর্মীয় বিকাশ, শিক্ষা, সংস্কৃতি, এগুলো সব হচ্ছে কি আমাদের সামাজিক পরিবেশ। কয়েকটি রাজনৈতিক পরিবেশ, তাহলে বুঝতে পেরেছো কিনা? এই অধ্যায়টা তো আগেও আমরা বেশ কয়েকবার পড়েছি, এটা কঠিন হওয়ার কথা নয় কিন্তু। তাহলে এই অধ্যায়টা বুঝা গেছে কিনা? পারবো তো আমরা অধ্যায়টা? পারবো ইনশাআল্লাহ। বাসায় আর একটু দেখবা ভালো করে, হ্যাঁ, একটু যে জিনিসগুলো বুঝো না সেগুলো বারবার করে পড়বা। ঠিক আছে, তাইলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবা, আগামীকাল দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে।